দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ব্যবসায়ীদের ক্ষোভ। দলীয়করণের রাজনীতি অর্থনীতিকে করেছে কলুষিত। নিরাপত্তা শঙ্কায় পোশাক খাতের 20% ক্রয়াদেশ বাতিলের দাবি। ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করলেন নবনিযুক্ত গভর্নর। বললেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ, সাপ্লাই চেইন ঠিক রাখার নির্দেশ অর্থ উপদেষ্টার। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সবকিছু করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার। দেশের ব্র্যান্ডিংয়ে কাজে লাগাতে চান আন্তর্জাতিক গণমাধ্যম ও নিজের পরিচিতি। দীর্ঘ 27 দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। যাত্রীদের পদচারণায় মুখর প্ল্যাটফর্ম। পুরো দমে রেল সেবা চালু হওয়ায় চোখে মুখে স্বস্তি। এবং 1.5 বছর আগে নির্মাণ শেষ হলেও কাজে আসছে না খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর সেতু। মন্ত্রণালয় থেকে ছাড় হয়নি সংযোগ সড়ক নির্মাণের অর্থ। ভোগান্তিতে এলাকাবাসী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণ নিয়ে ক্ষোভ জানালেন শীর্ষ ব্যবসায়ীরা। বললেন, দলীয়করণের রাজনীতি কলুষিত করেছে দেশের অর্থনীতিকে। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কায় তৈরি পোশাক খাতের 20% অর্ডার বাতিল হয়েছে বলে জানান এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। আজকে যখন আমি ফেসবুকে দেখি আমার দাড়ি নাই, আমি লুঙ্গি পরা, এটা তো ভালো না। কারো মুখে আর্থিক খাতে লুটপাট, কারো মুখে টাকা পাচার, কেউ তুলে ধরেন দলবাজির চিত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সরকারি আনুকূল্যে। 15 থেকে 30 টাকা হলো কেউ আল্লাহ তালি দিয়েছেন, গ্যাসের বিল কমার কথা বলেন নাই। ট্যাক্স ফাইলের সাথে অসম্বন্ধ যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হবে। পুলিশ সার্টিফিকেট নিতে 1.5 থেকে 2 কোটি টাকা নেওয়া হয়েছে। এই হারুন ব্যবসায়ীদের ক্ষোভের প্রেক্ষিতে কোনো সরকারি প্রতিষ্ঠান বা আমলাতন্ত্রকে কাজ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আমরা চাই যেই প্রতিষ্ঠানই হোক, যেগুলি মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত, মানুষের কল্যাণে কাজ করতে হবে। মুষ্টিমেয় লোকের জন্য কাজ করতে আর ভবিষ্যতে দেওয়া হবে না। চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বলে জানান একে আজাদ। ক্রেতাদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। এ সময় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েও নিরবিচ্ছিন্ন সরবরাহ করতে না পারায় তৎকালীন সরকারের করা সমালোচনাও করেন ব্যবসায়ীরা। দলীয়করণ মুক্ত করতে চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানে যেসব সংস্কার করা প্রয়োজন বর্তমান সরকার সবই করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বিজিএমইএ নেতাদের এ কথা জানান তিনি। এছাড়া বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টার পরিচিতি ও আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা, বিশেষ করে পোশাক শিল্পের ব্র্যান্ডিংয়ের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ও পোশাক উদ্যোক্তারা মিলে সম্মিলিতভাবে এ শিল্পকে, জাতীয় অর্থনীতিকে তথা নতুন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং 2030 সাল নাগাদ পোশাক খাতের $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকই দায়ী বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
দেশে সার্বিক মূল্যস্ফীতি 12% ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও কিছুটা দায়ী। এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ বন্ধ করা হবে বলেও এ সময় জানান তিনি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না, অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অতএব এটা আমাদের একটা ফার্স্ট একটা খুব জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ইস্কাটন রোডে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ইস্কাটন রোড কিছুক্ষণ আগেও কিন্তু খুবই উত্তপ্ত ছিল, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেই উত্তাপের যে স্লোগান সেটি কিন্তু এখনও পর্যন্ত বিরাজমান। এখানে কিছুক্ষণ আগেও যে মারামারির ঘটনা, দফায় দফার সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি। দুটি গ্রুপ আমার দেখতে পাচ্ছি, ডান পাশে যারা তারা হচ্ছে এমডি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের যে বদলি বাণিজ্য, গৃহ নির্মাণ, লোন বাণিজ্য সহ সাধারণ বীমা কর্মচারীদের যে শোষণকারী এসপিওপি ও দালাল যারা আছে তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বাম পাশের আমরা দেখতে পাচ্ছি যারা এই যে বিভিন্ন ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট মুক্ত কিন্তু আসলে পল্লী সঞ্চয় যে ব্যাংক আছে সেটি দাবি করছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগের পরিস্থিতি যদি একটু বলি, এখানে কিন্তু দুটি গ্রুপে কিন্তু মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর্মি এসে কিন্তু আসলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি কিন্তু করেছে আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার যে বিষয়টি যে সিন্ডিকেটের মূলত দুর্নীতিবাজ ও রাজনৈতিক ক্ষমতার যে অপপ্রয়োগকারী যে আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া, এর পাশাপাশি মোহাম্মদ শাহেদুল আলম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এর পাশাপাশি হচ্ছে তাদের যে বৈষম্য বা হচ্ছে কৃত বৈষম্য বা দুর্নীতির যে বিচার সেটি কিন্তু দাবি করছেন এখানকার কর্মকর্তারা। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি আসছে এখানে যে চুক্তিভিত্তিক পরিচালক যে ব্যবস্থাপনা পরিচালক শেখ মিজানুর রহমান, তার কিন্তু পদত্যাগের দাবিতে কিন্তু একটি গ্রুপ দাঁড়িয়েছে, আর আরেকটি গ্রুপ যারা আছেন তারা কিন্তু আমরা দেখতেছি যে ব্যাংকে ধ্বংস করছে। এর পাশাপাশি চক্রান্তকারী এসপিওপিও যে সিনিয়র অফিসারদের অপচারণ, সে বিষয়টি কিন্তু আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে। সর্বোপরি বলা যায় যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্মকর্তা কয়েকটি টিম এসেছে এখানে, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। সর্বোপরি বলা যায় যে একে অপরের দিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যে কেউ ভুয়া বলেও বলছে, আবার কেউ হচ্ছে যে সাপোর্ট করছে। আসলে দুটি গ্রুপে কিন্তু ভিন্ন মত আছে। তবে আমরা দেখতে পেয়েছি যে শাসন করছে, শাসনের কারণে ওরা এখানে তারা আজকে ব্যাংকে অবরোধ করে রাখছে, ব্যাংকে তারা কার্যক্রম করতে দিচ্ছে না। আমাদের স্যার অত্যন্ত ভালো, এমনি স্যার অত্যন্ত ভালো, আমাদের এই যে যারা আছে আমাদের এই আইটি বিভাগের তারা সবাই ভালো। ওরা ঘুষ খাইছে, ওরা ঘুষ দিছে, ওরা এই কারণে ওরা শাসন করছে, শাসন করার কারণে তাদেরকে তারা আজকে স্যারের বিরুদ্ধে লাগা বসছে। আমরা স্যার যেটি আমরা একজন কর্মকর্তার কাছে শুনতে পেলাম যে এখানকার যে এক পাশের যে লোক আছে তারা
বিভিন্ন ধরনের কর্মকর্তার কাছ থেকে একটা ঘুষের যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি নেয়ার পরে কিন্তু তারা চাকরিতেই আছে, কিন্তু আর এই পাশের যে আমরা এখন যে লোকগুলোকে দেখতে পাচ্ছি তারা কিন্তু চাকরিতে নেই, যার কারণে তারা তাদের যে চাকরি পুনরায় চাকরির দাবি থেকে শুরু করে তাদের যে চাওয়া সেটি কিন্তু চাচ্ছে। সর্বোপরি বলা যায় যে এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে, আর এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতি কতক্ষণ থাকে সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু সিচুয়েশন বা যে কার কোনো একটা পক্ষে যে অনুকূলে আমরা সেটা দেখতে পাইনি। দুপক্ষেই কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। যখন কিন্তু দেখা যাবে যে এখানকার যে আর্মি আছেন তারা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যতটুকু চেষ্টা করছে, সেই পরিস্থিতি আনার পরবর্তীতে যে একটা সমাধান হবে সেই সমাধান কিন্তু অপেক্ষায় এখানকার লোকজন বা কর্মরত দুই পাশে তারা দাঁড়িয়ে আছে তাদের যে পরিস্থিতি সেটি কোনো রকম যে সুরাহা হয় কিনা সেটির জন্য। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ইস্কাটন রোড থেকে সর্বশেষ। পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর ইস্কাটন রোডে। কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার একদিন পর পদত্যাগ করলেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এর আগে মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তদন্ত প্রতিবেদনে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক আদেশে ও বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। গেল বছরের 14 ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। বুধবার বিকেলে এক মতবিনিময় সভায় সমন্বয়করা এ দাবি জানান। সভায় বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, গোলাম মর্তুজা সেলিম, দেলোয়ার হোসেন শিশির সহ সমন্বয়ক ফয়সল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম। দাবি না মানলে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এবার বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের তাগিদে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে বদ্ধপরিকর শিক্ষার্থীরা এবার পৌঁছেছে বিমানবন্দরে। তারা চায় নিয়ম নীতির সংস্কার। বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি দূর করে রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের দাবিতে বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের খারাপ ব্যবহার প্রায়ই ঘটে থাকে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও অন্যান্য প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হয়। সমস্যা চিহ্নিত করে তুলে ধরেন প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ। বিমানবন্দরে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, অপেক্ষমান স্বজনদের জন্য বিশ্রাম ও থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, এই বিষয়গুলোতেও বিশেষভাবে নজর দিতে হবে। দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই কাজ করার আশা ব্যক্ত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক। আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে তাদের কাছে আমাদের যে কাজগুলো আমরা করছি এবং ভবিষ্যতে আরও করব সে ব্যাপারে আমরা তাদের কাছে এক্সপ্লেন করেছি। প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় করে যে কাজগুলো করা আমরা প্রত্যেকটি তাদেরকে অবহিত করেছি। এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্সের মান উন্নয়ন নিয়ে কাজ করারও আহ্বান জানান শিক্ষার্থীরা। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 27 দিন পর ঘুরল আন্তনগর ট্রেনের চাকা। এর মধ্য দিয়ে পুরো দমে শুরু হয়েছে রেল সেবা। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল রেল যোগাযোগ। প্রথমে মালবাহী, পরে লোকাল ও মেইল ট্রেন চালুর মধ্য দিয়ে ধাপে ধাপে ঘুরতে থাকে রেলের চাকা। সবশেষ সকাল থেকে শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার শিডিউল মেনে ছেড়েছে আন্তনগর ট্রেন। ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে। যেহেতু জেলাগুলো থেকে এখনও আন্তনগর ট্রেন ঢাকায় এসে পৌঁছেনি, তাই ঢাকা থেকে এখনও কোনো আন্তনগর ট্রেন ছাড়েনি।
দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আমরা আনন্দিত যে এতদিন আমাদের কষ্টে পথ চলতে হয়েছে, এখন সহজ হয়েছে। অল্প সময়ের মধ্যে মনে করেন যাইতে পারতেছি, আমাদের সময় কম লাগতেছে। ট্রেন যদি চলাচল হয় তাহলে আমাদের জনসাধারণ জনগণের জন্য অনেক উপকার। দ্রুত সময় যাওয়া যায়, এটা যানবাহন হিসেবে আমাদের মানে শেষ ভরসা কি বলা যায়। আসা যাওয়ায় 6 ঘন্টার মতো জ্যামে ছিলাম বাসে, তো সেই দিক থেকে এটা অনেক মানে আমাদের জন্য সময় সাশ্রয়ী। বেনাপোল বন্দর দিয়ে আবারও সব ধরনের পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক হয়েছে। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসা চালু রেখে অন্যান্য সব ভিসায় যাতায়াত সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় আবারও স্বাভাবিক হয় এই বন্দর দিয়ে যাতায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ, ভ্রমণ এবং চাকরির সুবাদে সবচেয়ে বেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। তবে সম্প্রতি দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এই পরিবেশের কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত সংক্ষিপ্ত করা হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু ছিল, বন্ধ করা হয়েছিল যে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ যে চাকরিজীবী ভিসা সেটি। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হওয়ায় কিন্তু যারা ইমিগ্রেশনের সদস্যরা আছে তারা কর্মস্থলে যোগদান করেছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। অর্থাৎ আজ থেকে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার পাশাপাশি যে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ অন্যান্য যে ভিসার পাসপোর্ট যাত্রী তাদের কিন্তু যাতায়াতের আর কোনো বাধা নেই। তবে বেনাপোল চেকপোস্ট হয়ে যাতে কেউ অবৈধভাবে কেউ যারা কালো তালিকার আসামি অথবা যারা সম্প্রতি যারা নাশকতা এবং নানান দুর্নীতির কারণে যারা মামলার আসামি হয়েছেন তারা যাতে বেনাপোল চেকপোস্ট বা সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত করতে না পারেন, তার জন্য কিন্তু এখানকার যে বর্ডার গার্ড বিজিবি সদস্য এবং ইমিগ্রেশন পুলিশের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছেন তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের মোবাইল কিন্তু চেক করা হচ্ছে যাতে তারা কোনো উস্কানিমূলক কোনো ভিডিও পোস্ট করছেন কিনা বা কোনো কমেন্ট করছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বর্ডার গার্ড বিজিবির হাতে কিন্তু অনিয়ম করে ভারতে যাওয়ার সময় একজন বিজিবি সদস্য এবং ইমিগ্রেশন পুলিশের হাতে কিন্তু একজন ছাত্রলীগ কর্মী আটক হয়েছে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করছে এবং এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের যাতে কোনো ভোগান্তি না হয়, কোনো হয়রানির শিকার না হয় তার জন্য কিন্তু ইমিগ্রেশনের পাশাপাশি যে স্থলবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু সব ধরনের চেষ্টা করছেন। আমরা যে ইমিগ্রেশন থেকে তথ্য পেয়েছি তাতে গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে ৩৩24 জন পাসপোর্ট যাত্রী ভারতে গেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশে গেছে 1548 জন বাংলাদেশি এবং ভারতীয় রয়েছে 176 জন এবং ভারত থেকে ফিরেছেন 1556 জন পাসপোর্ট যাত্রী এবং তার মধ্যে ভারতীয় রয়েছে কিন্তু 34 জন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সাম্প্রতিক যে অস্থিতিশীল পরিবেশ ছিল সে পরিস্থিতি কাটিয়ে যে আবারও বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে। নওগাঁর বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ কম ও বৈরী আবহাওয়ার কারণে এ বাড়তি দর বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁ পৌর সবজি বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। পটল, বেগুন, করলা, ঢেঁড়স এই জাতীয় সবজির দর আসলে এখানে প্রকার ভেদে 5 থেকে 10 টাকা বাড়তি আমরা দেখছিলাম। অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর কিন্তু দর কিছুটা ওঠানামা করছে এবং গত 3-4 দিনের ব্যবধানে এরকম একটি বাড়তি দরের উত্তাপ এই বাজারে আমরা লক্ষ্য করছিলাম। তবে সবচাইতে বাড়তি দরের যে বেশি দর আমরা দেখছিলাম তা হলো কাঁচামরিচ। এই বাজারে আজকে আমরা এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে 270 থেকে 80 টাকা তারা কিনেছেন, অর্থাৎ খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে 300 টাকা পর্যন্ত। হঠাৎ এরকম লাফিয়ে দর বৃদ্ধির পিছনে এখানকার যারা ব্যবসায়ী কিছুটা কম এবং বাজারে
স্বাভাবিকভাবে যারা ক্রেতা যারা কিনতে আসছেন তারা অনেকটাই বাজারটা আসলে অসহনীয় কেন হচ্ছে এই বিষয়গুলো তাদের জন্য দাবি করছেন এবং কাঁচা ভাই ফোনে দেওয়া ভাই পাবে না পাবে না তো সবজির দরদাম জানতে সরাসরি ছিলাম নওগাঁর বাজারে। নির্মাণ শেষেও স্থানীয়দের কাজে আসছে না খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর সেতু। 1 বছর আগে 6.5 কোটি টাকায় নির্মিত হয় ডুমুরিয়া উপজেলার এই সেতুটি, কিন্তু এরপর মন্ত্রণালয় থেকে ছাড় হয়নি সংযোগ সড়ক নির্মাণের অর্থ। বিকল্প যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। নদীর ওপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। 2018 সালে খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ও গজেন্দ্রপুর গ্রাম সংলগ্ন ভদ্রা নদীর ওপর 84 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সময় বাড়িয়ে 2023 সালের জুনে শেষ হয় এর কাজ। এর আগে 2022 সালে সেতুর সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়, তবে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়ায় বন্ধ রয়েছে এ কাজ। সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়ে সেতুর পাশের পুরাতন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায়। বৃষ্টি হলে তো আমরা যাতে আসতে পারতেছি না জায়গায় দিয়ে, মানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এই রাস্তা একটাই রাস্তা, আর আসা লাগে 8 কিলো 9 কিলো। নদীতে পড়ে গেছি নিয়ে পালঙ্গ নিয়ে উঠতে পারি নাই। শিগগিরই সংকট সমাধান করে সেতুর কাজ শেষ করার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। সকল পর্যায়ের কাজ সম্পাদিত হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ চাহিদা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তির পর সংযোগ সড়কের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। এলজিডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় হয় 6 কোটি 46 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। জনপ্রিয় চিপস প্রিঙ্গলস প্রস্তুতকারক কোম্পানি কেলোনোভা কিনে নিচ্ছে কনফেকশনারি জায়ান্ট মার্স। সংবাদ মাধ্যম বিবিসি জানায় এক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির প্রায় $36 বিলিয়ন একটি চুক্তি হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে M&M উৎপাদনকারী কোম্পানি মার্স জানায় শেয়ার প্রতি $83 কেলোনোভাকে অধিগ্রহণ করা হবে। নিজেদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্যই কোম্পানিটি কেনার কথা জানান মার্সের সিইও পল ওয়েহরাউচ। মূলত চড়া মূল্যস্ফীতির কারণে অনেক ভোক্তাই তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করছেন এবং ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে স্বাস্থ্যকর খাবার ও কম দামি স্ন্যাক্স বেছে নিচ্ছেন। এআই ভিত্তিক আকর্ষণীয় একাধিক ফিচার নিয়ে নতুন মডেলের পিক্সেল স্মার্টফোন বাজারে এনেছে গুগল। ক্যামেরার জন্য জনপ্রিয় পিক্সেলের নতুন 9 সিরিজেও থাকছে আপগ্রেডেড ক্যামেরা। ব্যবহার করা হয়েছে টেনসর G4 চিপ। নতুন এই মডেলটির খুচরা দাম পড়বে সর্বনিম্ন $799। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নিজস্ব হার্ডওয়্যারে সমন্বিত করে বাজারে নতুন মডেলের পিক্সেল স্মার্টফোন এনেছে গুগল। মঙ্গলবার উন্মোচিত নতুন স্মার্টফোনগুলোতে রয়েছে এআই ভিত্তিক আকর্ষণীয় একাধিক ফিচার। ফোনের বিভিন্ন আপগ্রেডের মধ্যে রয়েছে এমন একটি ফিচার যা ব্যবহারকারীকে স্ক্রিনশটে থাকা বিভিন্ন তথ্য খোঁজার সুবিধা দেবে। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপে গুগলের চ্যাটবট জিমিনি সমন্বিত করে বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়ার বা কন্টেন্ট বানানোর সুযোগ পাবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যামেরা আপগ্রেডের পাশাপাশি পিক্সেল 9 সিরিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে টেনসর G4 চিপ। নতুন সিরিজের পিক্সেল 9 এর ডিসপ্লে 6.3 ইঞ্চ। মডেলটির খুচরা দাম পড়বে সর্বনিম্ন $799, যা আগের মডেলের তুলনায় $100 বেশি।
কোম্পানির এক মুখপাত্র জানান 6.8 ইঞ্চ ডিসপ্লে পিক্সেল 9 প্রো এক্সেল বাজারে পাওয়া যাবে 22 আগস্ট থেকে। এই মডেলটির দাম শুরু হবে $1099 থেকে। এছাড়া উন্নত ক্যামেরা সংবলিত পিক্সেল 9 প্রো ও পিক্সেল 9 ফোল্ড আসছে সেপ্টেম্বরে। এর মধ্যে পিক্সেল 9 প্রোর দাম শুরু $999। স্মার্টফোন ছাড়াও স্মার্ট ওয়াচ, পিক্সেল ওয়াচ 3 আর পিক্সেল বাডস প্রো 2 ওয়্যারলেস ইয়ারবাডেরও নতুন মডেল বাজারে আনার ঘোষণা দেয় গুগল। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ব্যবসায়ীদের ক্ষোভ। দলীয়করণের রাজনীতি অর্থনীতিকে করেছে কলুষিত। নিরাপত্তা সংখ্যায় পোশাক খাতের 20% ক্রয়াদেশ বাতিলের দাবি। ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করলেন নবনিযুক্ত গভর্নর। বললেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। সাপ্লাই চেইন ঠিক রাখার নির্দেশ অর্থ উপদেষ্টার। এবং এমডির পদত্যাগের দাবিতে রাজধানীর ইস্কাটনে পল্লী সঞ্চয় ব্যাংকের 2 গ্রুপের সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়।